হ্যালো, আসসালামু আলাইকুম। বাচ্চারা, উপসর্গ নিয়ে তোমাদের আমি একটা ক্লাস নিয়েছিলাম। ওখানে দুইটা প্রশ্ন পড়িয়েছিলাম, আর একটা প্রশ্ন পড়লেই তোমরা এখান থেকে 5-এ 5 পাবে। উপসর্গ থেকে প্রশ্ন আসবেই, এবং এই প্রশ্নটাও তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা জানি উপসর্গের অংশটা আমাদের 4 নম্বরে আসে। কত নম্বর আসে? 4 নম্বরে। বাংলা শব্দ গঠন এই অংশ থেকে আসে। তো চলো আমরা ওই প্রশ্নটা একটু শেষ করি। তোমাদের একটু বলে রাখি, 3, 4, 5 এই তিনটা কিন্তু খুবই সোজা। 3, 4, 5 এখানে কিন্তু 15 মার্কস। তো যারা এই 3, 4, 5টা একটু ভালো করে করবা, তোমরা গ্রামার থেকে 15 মার্কস হয়ে গেল। আর লিখিত অংশে তো 77 মার্কস রয়েছে। তো লিখিত অংশ নিয়ে আমি কথা বলবো, তার আগে আমি একটু গ্রামার অংশটা শেষ করে ফেলি। তো এখন চলো, উপসর্গ থেকে কোন প্রশ্নটা পড়া উচিত। আমি আজকে লিখবো কম, তোমাদের আমি বই থেকে একটু দেখাবো, আর এই বইয়ের পুরো পিডিএফ আমি তোমাদের দিয়ে দিচ্ছি। অর্থাৎ 1 নম্বর প্রশ্নের পিডিএফ, 2 নম্বর প্রশ্নের পিডিএফ, এভাবে সবগুলো প্রশ্নের পিডিএফ দিয়ে দিচ্ছি। তো আমাদের উপসর্গ থেকে আমরা প্রশ্নটা একটু পড়ে আসি। চলো, এই যে প্রশ্নটা পেয়েছি, দেখো, উপসর্গের সংজ্ঞা দাও, উপসর্গ কাকে বলে, হ্যান ত্যান, এগুলো কিন্তু 1 নম্বর ক্লাসে আমাদের হয়েছিল। আজকে আরেকটা প্রশ্ন আমরা পড়বো, সেটা হচ্ছে এই 1 নম্বর প্রশ্নটা, শব্দ গঠন বলতে কি বোঝো, কী কী উপায়ে বাংলা ভাষায় শব্দ গঠিত হয়। তুমি একটু সাধারণভাবে একটু ভাবো তো, যে একটু মানে নিজে থেকে একটু সাধারণভাবে একটা জিনিস ভাবো, যে আমরা মূলত যে শব্দগুলো ব্যবহার করি, সে শব্দগুলো তো গঠন হয়েছে, তাই না? ধরে নাও, আমি যদি বলি দোকানদার, দোকানদার, তো এই দোকানদার শব্দটা কিভাবে তৈরি হলো? এই যে দোকান যে শব্দটা ছিল, তার সাথে কি বলো তো, দাঁড় যুক্ত হয়ে, তাই না? তো এই যে দেখো, তাহলে এই যে একটা শব্দর সাথে একটা শব্দাংশ যুক্ত হয়ে নতুন একটা শব্দ তৈরি করলো, তাহলে এটা একটা দোকানদার, একটা নতুন শব্দ। তো এইভাবে আসলে শব্দ তৈরি হয় কিভাবে, এটাই মূলত হচ্ছে শব্দ গঠন বলতে কি বোঝো। অর্থাৎ শব্দ কিভাবে তৈরি হয় সেটা নিয়ে আলোচনা। কি কি উপায়ে বাংলা ভাষায় শব্দ গঠন করা হয়। যেমন আমি এখানে কি করেছি, আমি এখানে দেখো শব্দের একটা শেষে একটা শব্দাংশ যুক্ত করেছি। যদি কোনো শব্দের শেষে শব্দাংশ যুক্ত করে নতুন শব্দ তৈরি করা হয়, সেটাকে বলা হয় প্রত্যয়। অর্থাৎ প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠন করেছি। তো শুধু কি প্রত্যয় দিয়েই শব্দ গঠন করা যায়? না। তো আমরা এগুলোই এখন জানবো, যে আসলে কী কী উপায়ে শব্দ গঠন করা যায়। তো দেখো, এখানে শব্দ গঠন বলতে কী বোঝো, তুমি এটা বানিয়ে বলবা। যেমন এখানে ওরা বলেছে যে শব্দ ভাষার ঐশ্বর্যময় সম্ভার। হ্যাঁ, অর্থবোধক শব্দই হচ্ছে বস্তু বা ভাব বা অনুভূতির প্রতীক। এত কঠিন করে লেখা তো তোমার দরকার নেই। এই প্রতীকের সাহায্যে রচিত হয় বাক্য। মূল কথা কি, শব্দ দিয়ে বাক্য গঠন হয়, তাই না? আমি যদি বলি আমার দেশের নাম বাংলাদেশ, তাহলে এখানে আমার একটা শব্দ, দেশের একটা শব্দ, নাম একটা শব্দ, বাংলাদেশ একটা শব্দ। তার মানে মূল কথা হচ্ছে যে শব্দগুলো দিয়ে বাক্য কী হয় বলতো, গঠন হয়, তাই না? এখন তুমি মূলত বলেছো শব্দ গঠন বলতে কী বোঝো, তাহলে তুমি বলবা যে শব্দ তৈরি করার প্রক্রিয়াকে, শব্দ তৈরি করার প্রক্রিয়াকে এক কথায় কী বলে, শব্দ গঠন বলা হয়। শব্দ তৈরি করার প্রক্রিয়াকে এক কথায় কী বলা হয়, শব্দ গঠন করা বলা হয়। তো শব্দ গঠনের উপায়, শব্দ কী কীভাবে গঠন হইতে পারে? শব্দ মূলত 6টা উপায়ে গঠন হইতে পারে। তাহলে শব্দ কয়টা উপায়ে গঠন হইতে পারে? শব্দ 6টি উপায়ে গঠন হতে পারে। কী কী সেইগুলান তুমি একটু সহজ করে মনে রাখতে হবে। যেমন প্রত্যয়ের সাহায্যে, উপসর্গের সাহায্যে, সমাসের সাহায্যে, সন্ধির সাহায্যে। দেখো, এই 4টা শব্দ কিন্তু অসংখ্যবার জীবনে তোমরা শুনেছ। তাহলে শব্দ গঠন করা যায় কয়টা উপায়ে? আচ্ছা, শব্দ গঠনটা কি আরেকবার বলি। তাহলে শব্দ তৈরি করার প্রক্রিয়াকে শব্দ বলে, শব্দ গঠন বলে। শব্দ তৈরি করার প্রক্রিয়াকে এক কথায় কি বলে, শব্দ গঠন বলে। দিয়ে আর একটু বানিয়ে বানিয়ে লিখবা যে শব্দ হচ্ছে বাক্যের একক, অর্থাৎ শব্দগুলো একত্রিত হয়ে বাক্য গঠন করে, এবং বাক্য দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি, তাই শব্দের ভূমিকা অনেক। এ কথাগুলো বলতে পারবে না? দিয়ে বলবা যে শব্দ তৈরি করার প্রক্রিয়াকে এক কথায় কী বলে, শব্দ গঠন বলা হয়। এবং 6টি উপায়ে শব্দ গঠন করা যায়, নিচে আলোচনা করা হলো। দিয়ে 1 নাম্বার কী বলো তো, প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন। 2 নাম্বার উপসর্গের সাহায্যে শব্দ গঠন। এগুলো একটু মনে রাখা দরকার। প্রত্যয়, উপসর্গ, এগুলো শোনোনি জীবনে তোমরা? এ 4টা তো শোনার কথা, প্রত্যয়, উপসর্গ, সমাস আর হচ্ছে সন্ধি। এই 4টা জিনিস তোমরা অনেকবার শুনেছ। কীভাবে মুখস্থ করবো আমি জানি না। প্রত্যয়, উপসর্গ, সমাস আর কি, সন্ধি। বারবার বলো, মুখস্থ হয়ে যাবে। তাহলে প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন করা যায়, উপসর্গের সাহায্যে শব্দ গঠন করা যায়, সমাসের সাহায্যে শব্দ গঠন করা যায়, আর সন্ধির সাহায্যে শব্দ গঠন করা যায়। আরও 2টা এক্সট্রা, এগুলো তোমরা হয়তো বা শুননি, সেটা হচ্ছে পদ পরিবর্তনের সাহায্যে।
পদ পরিবর্তনের সাহায্যে, আর একটা হচ্ছে দ্বিরাবৃত্তির সাহায্যে। দ্বিরাবৃত্তিকে আমি একটু পরে আলোচনা করব। তো এই যে 6টা উপায়, দেখো আমি তোমাদেরকে এই 6টা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত 1 নম্বরে আলোচনা করব হচ্ছে আমি প্রত্যয়ের সাহায্যে। প্রত্যয়, দেখো প্রত্যয় জিনিসটা কি তোমাদের জানা আছে না? প্রত্যয় জিনিসটা, প্রত্যয়টা কি বলতো? যে নাম শব্দ বা ক্রিয়া শব্দ বা নাম শব্দ বা ধাতুর শেষে প্রত্যয় যোগে শব্দ গঠন হলে সেগুলোকে আমরা বলি প্রত্যয় যোগে শব্দ গঠন। আমি সহজ করে বলি তাহলে বুঝতে পারবা। যেমন কিছুক্ষণ আগে বললাম দোকান, এই দোকান একটা নাম শব্দ, বুঝতে পারলে? দোকান একটা কি শব্দ? নাউন, এটা একটা নাম শব্দ। এখন এর সাথে যদি আমরা একটা বাড়তি শব্দাংশ যুক্ত করি, যেমন দ্বার, দ্বারের কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু দ্বারকে কিন্তু আমরা যখন দোকানের সাথে এই দ্বারকে যখন আমরা ব্যবহার করছি তখন এটা হয়ে যাচ্ছে কি বলতো? দোকানদার। তখন হয়ে যাচ্ছে এটা দোকানদার। তাহলে এই যে এটা হচ্ছে একটা নাম শব্দ, মানে শব্দকে ক্রিয়ামূল, মানে তোমরা এটাকে কিভাবে একটু মনে রাখবা, যে মাথায় রাখবা যে একটা হচ্ছে নাম শব্দ, আরেকটা হচ্ছে ধাতু। তো নাম শব্দ মূলত নাউনগুলাকে, কোনো কিছুর নামকে নির্দেশ করে, আর ধাতু মূলত কোনো কিছুর ক্রিয়াকে নির্দেশ করে, বুঝতে পেরেছো? ক্রিয়া বা কাজকে নির্দেশ করে। তো এই নাম শব্দ হোক বা ধাতু হোক, এটার পরে শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলে তাকে বলা হয় প্রত্যয় যোগে শব্দ গঠন। অনেক কঠিন করে বললাম, আমি সহজ করে বলছি না। এটা একটা নাম শব্দ না, এরকম নাম শব্দ হইতে পারে অথবা ক্রিয়া শব্দ হইতে পারে, যেটাকে আমরা ধাতু বলি। তো নাম শব্দ বা ক্রিয়া শব্দের পরে কোনো শব্দাংশ যুক্ত হয়ে নতুন যে শব্দ গঠন করার প্রক্রিয়া, এ প্রক্রিয়াকে কি বলা হয় বলো তো? প্রত্যয় যোগে শব্দ গঠন। তাহলে প্রত্যয় যোগে শব্দ গঠন আশা করি কি বুঝতে পেরেছ। যেমন একটু খেয়াল করো, এরা এখানে ব্যাখ্যা দিয়েছে নাম শব্দ বা ধাতুর শেষে প্রত্যয় যোগে শব্দ গঠিত হয়। আমরা তো এটাই জানতে এসেছি যে শব্দ কত উপায়ে গঠন হইতে পারে। তো প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন হইতে পারে। যেমন দোকানের সাথে দাঁড় মিলে হচ্ছে দোকানদার, এটা একটা নাম শব্দ ছিল। আবার চল, এই যে এটা একটা ধাতু, বুঝতে পেরেছ? ধাতু চেনার উপায়, এই যে নিচে হসন্ত থাকে এবং চল এর সাথে কি যুক্ত হয়েছে? অন্ত। চলের সাথে অন্ত যুক্ত হয়ে চলন্ত। আচ্ছা বলো তো, অন্তটা কি আগে যুক্ত হল না পরে? পরে যুক্ত হয়েছে। যদি পরে যুক্ত হয় সেটাকে বলে প্রত্যয়। এটা একটা প্রত্যয়, বুঝতে পেরেছ? ওই যে কৃত প্রত্যয়, তদ্ভিদ প্রত্যয় পড়েছ। যাই হোক, এত বিস্তারিত না জানলে হবে, আমি যা বলছি তাই শোনো। প্রথমে শব্দ গঠন কি সেটা বলবা। শব্দ গঠন কি বলো তো? কোনো কিছু মানে শব্দ গঠন করার প্রক্রিয়াকে শব্দ গঠন বলে। দিয়ে বলবা যে শব্দ আমাদের জীবনে, শব্দ দিয়ে বাক্য গঠন হয়, তাই এবং বাক্য দিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে একে অন্যের সাথে যোগাযোগ করি। তাই শব্দ হচ্ছে বাক্যের মূল অংশ এবং শব্দের গুরুত্ব অপরিসীম। এবং যে কোনো ভাষায় যত বেশি শব্দ থাকবে সে ভাষা তত বেশি সমৃদ্ধ। এই কথাগুলো বানিয়ে বানিয়ে লিখবা। বলবা যে 6টি উপায়ে এই শব্দ গঠন করা যায়। 1 নম্বর হচ্ছে প্রত্যয় যোগে। তো প্রত্যয়টা কি? কোনো একটা নাম শব্দ বা ধাতু, খালি এই কথাটা মনে রাখবা, নাম শব্দ বা ধাতুর শেষে শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হয় বলো তো? প্রত্যয় বলা হয়। এবার চলে যে উপসর্গ। উপসর্গ তোমরা তো পড়লাই। উপসর্গটা কি? কোনো একটা নাম শব্দ অথবা কোনো একটা ধাতুর আগে যদি যুক্ত হয়। যেমন তোমাদের আমি যদি বলি কার, দেখো কার, কার এটা একটা শব্দ এবং এর সামনে যদি আমরা ভিড়িয়ে দিই তাহলে এটা অপকার। অপকার, তাহলে এটা একটা নতুন শব্দ হয়ে গেল। তাহলে এই যে একটা নাম শব্দ বা ক্রিয়া, নাম শব্দ বা ক্রিয়া না বলে তোমরা ধাতু বলবা, নাম শব্দ বা ধাতুর পূর্বে, তাহলে নাম শব্দ বা ধাতুর পূর্বে কোনো শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করার প্রক্রিয়াটাকে আমরা কি বলি বলতো? আমরা বলি হচ্ছে উপসর্গ। উপসর্গ কি বুঝতে পেরেছ? তাহলে প্রত্যয়ে পরে যুক্ত হবে আর উপসর্গে আগে যুক্ত হবে। যেমন দোকানের পরে দ্বার যুক্ত হয়েছে, তাই এটা হচ্ছে প্রত্যয়। দ্বার একটা প্রত্যয় এবং নতুন যে শব্দটা পাইলা সে শব্দটাকে আমরা কি বলতে পারি? প্রত্যয়ের সাহায্যে নতুন শব্দ গঠন হয়েছে, এটাকে আমরা বলতে পারি প্রত্যয় যোগে শব্দ। প্রত্যয় যোগে শব্দ। তারপরে দেখলাম একটা শব্দের আগে, যে আগে দেখো হারের আগে যদি আমরা ভিড়িয়ে দিই তাহলে প্রহার, আবার জয়ের আগে যদি আমরা পরা ভিড়িয়ে দিই তাহলে পরাজয়। আমরা তো উপসর্গ পড়লামই বিস্তারিত। উপসর্গ কি হয়? কোনো একটা নাম শব্দ বা কোনো একটা ক্রিয়ামূল ধাতু, খালি এই দুইটা কথা মনে রাখবা, নাম শব্দ বা ধাতু, এই কথাটা মনে রাখবা যে নাম শব্দ বা ধাতু, এই নাম শব্দ বা ধাতুর যদি পরে
এটার পরে নাম শব্দ বা ধাতুর পরে যদি কোনো শব্দাংশ যুক্ত হয় সেটাকে আমরা বলবো হচ্ছে প্রত্যয়। কি বলবো? প্রত্যয়। আর নাম শব্দ বা ধাতুর আগে যদি কোনো শব্দ যুক্ত হয়ে, মানে শব্দ তো না, শব্দাংশ, যদি আগে কোনো শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেটাকে আমরা বলবো উপসর্গ। কি বলবো? উপসর্গ। দিয়ে একটা করে উদাহরণ দিয়ে দিবা, মুখস্থ করে নিবা দরকার হলে। হ্যাঁ, এটা একটু মুখস্থ করে নিবা, বা কি বলবো, চুরিবিদ্যা শেখানো উচিত না, হাতে ছোট্ট করে লিখে নিবা একটা করে, প্রত্যয় একটা, উপসর্গ একটা, তারপরে হচ্ছে সমাস একটা। আসলে এটা না করলে হয়, তোমরা দোকানদার এটা মুখস্থ করবা, দোকানদার, তাহলে দোকানদার, তাহলে দোকানের পরে দার মিলে হচ্ছে দোকানদার, আর জয়ের আগে পরা মিলে হচ্ছে পরাজয়। তাহলে দোকানদারে পরে যেহেতু দোকানের পরে যেহেতু যুক্ত হয়েছে তাই এটাকে বলবো প্রত্যয়। আর পরাজয়ে জয়ের যেহেতু আগে পরা যুক্ত হয়েছে তাহলে পরা একটা উপসর্গ। আর এই শব্দটা হচ্ছে উপসর্গ যোগে সৃষ্ট নতুন শব্দ। বুঝতে পেরেছ? তাহলে দেখো, উপসর্গ ব্যবহার করে আমরা নতুন শব্দ গঠন করতে পারি। আবার এদিকে আমরা নাম কি, প্রত্যয়, প্রত্যয় যুক্ত করে আমরা নতুন নতুন শব্দ কী করতে পারি বলো তো? গঠন করতে পারি। এরপরে আমাদের কি রয়েছে? এরপরে আমাদের রয়েছে সমাসের সাহায্যে শব্দ গঠন। কি বলতো? সমাসের সাহায্যে শব্দ গঠন। তো সমাসের সাহায্যে শব্দ গঠনটা কেমন? তোমরা সমাস সারা জীবন শুনেছ, শোনো নাই? ওই যে ধরে নাও, মৌ সংগ্রহ করে যে মাছি, সে তাকে কি বলা হয়? মৌমাছি। সমাসটা কি? সমাস হচ্ছে অনেকগুলো শব্দকে এক শব্দে প্রকাশ করা। সমাসটা কি বললাম? অনেকগুলো শব্দকে এক শব্দে প্রকাশ করাটা হচ্ছে সমাস। যেমন আমি যদি বলি মৌ সংগ্রহ করে যে মাছি, দেখো এটাকে আমরা সংক্ষেপে কি বলি বলো তো? মৌমাছি। তাহলে দেখো এখানে কতগুলো শব্দ ছিল, মৌ একটা শব্দ, সংগ্রহ ছিল একটা শব্দ, করে যে মাছি, অনেকগুলো শব্দ। সবগুলো শব্দকে এক শব্দ করার যে প্রক্রিয়া, দেখো এই পুরোটা দিয়ে যা বোঝাবে এটা দিয়েও তা বোঝায়। তাহলে অনেকগুলো শব্দকে এক শব্দ করার প্রক্রিয়াটাকে আমরা কি বলি বলতো? এই প্রক্রিয়াটাকে আমরা বলি সমাস। কি বলি বলতো? সমাস। তাহলে সমাসের সাহায্যে যেমন লেখা আছে যে শোকের দ্বারা আকুল, শোকাকুল, বিদ্যার নিমিত্তে আলয়, সেটার নাম কি? বিদ্যালয়। তাহলে এখানে বিদ্যার নিমিত্তে আলয়, অনেকগুলো শব্দ এক শব্দে রূপান্তর করা হয়েছে। তাহলে আমরা শিখলাম যে আমাদের নতুন শব্দ গঠন করতে পারবো আমরা প্রত্যয়ের সাহায্যে। প্রত্যয়টা কি? নাম শব্দ বা ধাতুর পরে শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের প্রক্রিয়া। তারপরে আমরা শিখলাম হচ্ছে উপসর্গের সাহায্যে। উপসর্গের সাহায্যে শব্দ গঠনটা কি? কোনো একটা নাম শব্দ অথবা ধাতুর আগে যদি কোনো শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেটাকে আমরা বলবো উপসর্গের সাহায্যে শব্দ গঠন। আর সমাসটা কি? অনেকগুলো শব্দকে এক শব্দে রূপান্তর করার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি সমাস। সমাসের সাহায্যেও নতুন শব্দ গঠন করা যায়। যেমন শোকের দ্বারা আকুল, সেটাকে আমরা কি বলছি? শোকাকুল। বিদ্যার নিমিত্তে আলয়, সেটাকে আমরা কি বলছি বলতো? বিদ্যালয়। যে কোনো একটা মুখস্থ রাখলে হবে, একটা করে উদাহরণ দিবা তাইলে হবে। যেমন এখান থেকে উদাহরণ দিবা হচ্ছে দোকানদার, এখান থেকে উদাহরণ দিবা পরাজয়, এখান থেকে উদাহরণ দিবা হচ্ছে বিদ্যার নিমিত্তে আলয়, বিদ্যালয়, অথবা শোকের দ্বারা আকুল, অথবা মৌ সংগ্রহ করে যে মাছি, মৌমাছি। তাহলে এটা ছিল হচ্ছে সমাস। এরপর আমরা পড়বো সন্ধি। সন্ধিটা হচ্ছে মিলন। সন্ধি মানে কি বলতো? মিলন। তাহলে তুমি বলবা একাধিক শব্দের মিলনে, একাধিক শব্দাংশের মিলনে। একাধিক শব্দাংশ, শব্দ তো বুঝো, শব্দাংশ হচ্ছে শব্দের ক্ষুদ্র অংশ, সেটাকে আমরা বলি শব্দাংশ। তো একাধিক শব্দাংশ একসাথে যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করলে সেটাকে বলবো আমরা সন্ধির সাহায্যে শব্দ গঠন। যেমন মহা একটা শব্দাংশ, আশয় একটা শব্দাংশ, এই দুইটা শব্দাংশ যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠন করলো মহাশয়। তো এটা মনে না রাখতে পারলে এটা তো মনে রাখতে পারবা, বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। দেখো বিদ্যার নিমিত্তে আলয়, এটাকেও আমরা যেমন বিদ্যালয় বলি, এটা হচ্ছে সমাস। অনেকগুলো শব্দকে এক শব্দে প্রকাশ। আর বিদ্যা এবং আলয় এ দুটাকে একসাথে যুক্ত করলে, বিদ্যা একটা শব্দাংশ, আলয় একটা শব্দাংশ, এ দুটাকে মিলন ঘটালে, সন্ধি ঘটালে আমরা কি পাই বলো তো? বিদ্যালয়। তাহলে এটা হচ্ছে সন্ধির সাহায্যে। এবার হচ্ছে পদ পরিবর্তনের সাহায্যে শব্দ গঠন। দেখো পদ পরিবর্তনের সাহায্যেও কিন্তু শব্দ গঠন করা যায়। যেমন আমরা মানব, এই মানব থেকে কি বলতে পারি বলতো? মানব এটা হচ্ছে একটা বিশেষ্য। বিশেষ্য মানে হচ্ছে এটা একটা নাউন। পদ বুঝো তো নাকি? পদ হচ্ছে 8 প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। আমরা ইংরেজিতে পড়েছিলাম না? তো বাংলা তো এরকম রয়েছে, বিশেষ্য, বিশেষ্য দিয়ে নাম বোঝাই, বিশেষণ দিয়ে হচ্ছে তোমার ওই যে কি বলে, দোষ, গুণ, ইচ্ছা, অবস্থা, বৈশিষ্ট্য বোঝাই। মানে ব্যাপারটা এরকম যে ইংরেজিতে নাউন, বাংলায় ওটা কি বলতো? বিশেষ্য।
ইংরেজিতে হচ্ছে প্রোনাউন, আর বাংলায় ওটা হচ্ছে সর্বনাম। বাংলায় কী বলতো? সর্বনাম। ইংরেজিতে হচ্ছে অ্যাডজেক্টিভ, বাংলায় ওটা হচ্ছে বিশেষণ। বিশেষণ। তো ইংরেজিতে অ্যাডজেক্টিভ দিয়ে কী করা হয়? দোষ গুণ ইচ্ছা অবস্থা বোঝায় না, সংখ্যা বোঝায়। একইভাবে বাংলাতেও এই যে বিশেষণ দ্বারাও দোষ গুণ ইচ্ছা অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায়। তো এরকম এগুলো বিশেষ একটা পদ, মানে মানে একটা বাক্যের মধ্যে 8 রকম পদ থাকতে পারে। যে কোনো একটা বাক্যে সর্বোচ্চ মানে এই 8 রকমের জিনিস থাকে। যতগুলো পদ রয়ে মানে যতগুলো শব্দ আছে সবগুলো হচ্ছে এই 8টার মধ্যে পড়ে। ইংরেজিতে যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ থেকে একদম ইন্টারজেকশন পর্যন্ত, তো বাংলাতেও কিন্তু এরকম রয়েছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এরকম রয়েছে। বুঝতে পেরেছ? তো আমি যেটা বলার চেষ্টা করছি, আমরা একটা বিশেষ্য ছিল, ধরে নাও একটা শব্দ বিশেষ্য ছিল, আমরা ওই বিশেষ্যটাকে কী করে ফেললাম? বিশেষণ করে ফেললাম। তাহলে এই যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলান কি? এগুলান পদ না? এগুলান তো পদ। এখন তাহলে এই বিশেষ্য একটা পদ, বিশেষণ একটা পদ, তাহলে বিশেষ্যকে কী করে ফেললাম? বিশেষণ করে ফেললাম। তাহলে পদকে কী করলাম? পরিবর্তন করে দিলাম। তো এই পদ পরিবর্তনের সাহায্যেও কিন্তু শব্দ গঠন করা যায়। যেমন দেখো কি লেখা আছে, মানব। মানব হচ্ছে একটা বিশেষ্য, বিশেষ্য মানে নাম বোঝায়। এখন মানব থেকে যদি আমরা এর সাথে মানবিক করে দিই, তাহলে এটা হয়ে গেল আবার, এটা দিয়ে আবার মানবিক দ্বারা কী বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। লোকটা মানবিক, লোকটা মানবিক, মানবিক দিয়ে কী বোঝাচ্ছে? লোকটার আসলে গুণ বোঝাচ্ছে। তাহলে যে মানব থেকে মানবিক, অনু থেকে আণবিক, তো এরকম আর কি। তুমি একটা মনে রাখবা, মানব থেকে মানবিক, তাহলে পদ পরিবর্তনের সাহায্যে শব্দ গঠন। মানব থেকে কি বলতো? মানবিক। তাহলে কয়টা হইলো? 5টা হইলো। দেখো 5টার নাম আমার মুখস্থ হয়ে গেছে, তোমাদের হলো কিনা দেখো। একটা হচ্ছে প্রত্যয়ের সাহায্যে, মানে কোনো একটা নাম শব্দ বা ধাতুর পরে যদি শব্দাংশ যুক্ত হয়, যেমন দোকানদার মিলে দোকানদার। তারপর হচ্ছে উপসর্গ। উপসর্গটা কি? যে কোনো একটা শব্দাংশের, সেটা নাম শব্দ হইতে পারে বা ধাতু হইতে পারে, এর পূর্বে যদি শব্দাংশ যুক্ত হয়। কোনো একটা শব্দ, সেটা হতে পারে নাম শব্দ, হতে পারে ধাতু, তার পূর্বে যদি শব্দাংশ যুক্ত হয় সেটাকে আমরা কি বলি বলো তো? উপসর্গ। সমাসটা কি? সমাস আমি বললাম যে অনেকগুলো শব্দকে এক শব্দে রূপান্তর করা। সমাসটা কি? এক শব্দে। তাহলে এখানে আমি একটু লিখে দিলাম, অনেকগুলো বা একাধিক শব্দকে এক শব্দে পরিণতি। এই এক শব্দে পরিণতি করাটাই হচ্ছে কি বলতো? সমাস। মানে প্রথমে এক লাইন করে সংজ্ঞা দিবা। যেমন প্রত্যয় সংজ্ঞা কি দিবা? নাম শব্দ বা ধাতুর শেষে শব্দাংশ যুক্ত হলে সেটাকে বলা হয় প্রত্যয়। এদের মতন করে লেখার দরকার নাই, তুমি বলবা নাম শব্দ বা ধাতুর শেষে শব্দাংশ যুক্ত হলে তাকে বলা হয় প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন। উপসর্গ কি? নাম শব্দ বা ধাতুর আগে যদি শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, এই প্রক্রিয়াকে কি বলা হয়? উপসর্গ। তারপরে সমাস। সমাসটা কি? অনেকগুলো বা একাধিক শব্দকে এক শব্দে পরিণত করার প্রক্রিয়াকে কি বলা হয়? সমাস। যেমন বিদ্যার নিমিত্তে আলয়, অনেকগুলো শব্দকে এক শব্দ করে দিলাম, বিদ্যালয়। আর সন্ধিটা কি? সন্ধি মানে হচ্ছে মিলন। একাধিক শব্দাংশ, 2টা বা 3টা শব্দাংশের মিলন হলে সেটাকে বলা হয় সন্ধি। আর পদ পরিবর্তন কি? ধরে নাও বিশেষ্য ছিল, ওটাকে বিশেষণ করে দিলা, মানে নাম ছিল ওটাকে গুণ করে দিলা। যেমন হচ্ছে মানব ছিল নাম, কিন্তু এটাকে করে ফেললাম মানবিক, তাহলে এটা হয়ে গেল গুণ। তাহলে এটা হচ্ছে পদ পরিবর্তনের সাহায্যে। আর একটা হচ্ছে দ্বিরুক্ত, এটা খুবই সহজ, সেটা হচ্ছে দ্বিরাবৃত্তি। দ্বিরাবৃত্তি, দ্বিরাবৃত্তি, বারবার বলো দ্বিরাবৃত্তি। কিসের সাহায্যে? আমার মনে হচ্ছে এই প্রশ্নটা এবার দিয়ে দিবে। উপসর্গ দিয়ে প্রত্যেকবার দেয়, এমন মনে হচ্ছে এটাও দিয়ে দিতে পারে। হয় উপসর্গের প্রশ্ন দিবে অথবা এটা দিবে। 2টা প্রশ্ন করলে তো তোমার কমন পাচ্ছ 5 মার্ক। তাহলে একটু পড়ে যাবা না কেন? বারবার পড়ে যাবা। তো দ্বিরাবৃত্তির ব্যাপারটা কি আমি তোমাকে বোঝাই। 2বার একই শব্দ ব্যবহার করাটা হচ্ছে দ্বিরাবৃত্তি। যেমন মিউ মিউ, ঝিকিমিকি, রাশি রাশি, টিপ টিপ। দেখো যে রাজাই রাজাই, একই শব্দ কয়বার? 2বার। ভাই রে ভাই, ভাইয়ে ভাইয়ে। তো এরকম। তো এত বিস্তারিত লেখার দরকার নাই, লিখবা হচ্ছে শব্দের দ্বিরাবৃত্তির সাহায্যে নতুন শব্দ গঠন করা যায়। যেমন রাশি রাশি, রাশি একটা শব্দ, আবার রাশি। আমরা বলি না যে মিউ মিউ, ঝিকিমিকি, এই যে ঝিকি একটা শব্দ, একটু এটা হচ্ছে ধন্যাত্মক, মানে কিছুটা একটু চেঞ্জ রয়েছে এখানে। তুমি এখান থেকে একটা নাও, রাশি রাশি অথবা রাজায় রাজায় নাও, দিয়ে বলবা যে শব্দের দ্বিরাবৃত্তির সাহায্যে নতুন শব্দ গঠন। দ্বিরাবৃত্তি মানে হচ্ছে আবৃত্তি হওয়া, 2বার আবৃত্তি হওয়া, 2বার একই জিনিস। দ্বি মানে তো 2, দ্বি মানে কি 2, তাহলে 2বার রিপিট হওয়াটাকে আমরা বলি দ্বিরাবৃত্তিক,
তো এই দ্বিরাবৃত্তিতেও কি হয়, নতুন শব্দ গঠন করা যায়। তো আশা করি এই প্রশ্নটা বুঝতে পেরেছ। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ছবি দিয়ে দিচ্ছি, এই পুরো এই পৃষ্ঠাটা এবং এই পৃষ্ঠাটা, তোমরা এই প্রশ্নগুলো পড়ে ফেলো। ততক্ষণে আমি অন্য ক্লাসটা কী করি, আপলোড করে ফেলি, মানে আমি অন্য ক্লাস রেকর্ড করে ফেলি, ঠিক আছে? তোমরা এক্ষুনি এই প্রশ্নটা পুরোটাই পড়ে ফেলো, আমি তারপরে অন্য প্রশ্নটা অন্য টপিকটা আমি শুরু করি, হ্যাঁ?